এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসরদের রাজ ছিল। তারা এই পৃথিবীতেই শ্বাস নিত যেখানে আমরা শ্বাস নিই। এই দৈত্যাকার বড় বিচিত্র ডাইনোসরগুলি প্রায় 14 কোটি বছর ধরে পৃথিবীতে রাজ করেছিল। ডাইনোসরদের হাজার হাজার প্রজাতি ছিল, যেগুলোর মধ্যে কিছু ছিল শাকাহারী, কিছু ছিল মাংসাহারী, কিছু ছিল অনেক শান্ত এবং কিছু ছিল অনেক হিংস্র এবং ভয়ঙ্কর। ডাইনোসর ছিল সে সময়ের সবচেয়ে সফল জীব। তবে এমন কি ঘটনা হয়েছিল যার জন্য পৃথিবী থেকে ডাইনোসরদের একেবারে বিলুপ্তি হয়ে যায়? আর এটাকে জানার জন্য আমাদেরকে কোটি কোটি বছর পিছনে যেতে হবে। ডাইনোসরদের সেই শেষ দিনটিকে আমাদেরকে অনেক কাছ থেকে দেখতে হবে। তাহলে চলুন গিয়ে দেখি আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু ছিল শান্ত ও সুন্দর। চারিদিকে ছিল সূর্যের আলো, ছিল লম্বা লম্বা গাছে ধাক্কা লাগা সমুদ্রের শীতল হাওয়া এবং চারিদিকে ডাইনোসরদের আওয়াজ। যখন এই ডাইনোসরদের প্রজাতিগুলি পৃথিবীতে খুব শান্তিতে বসবাস করত, তার প্রায় 10 কোটি বছর আগে থেকে এদের ভাগ্যটি লেখা হয়ে গেছিল। প্রায় 10 কোটি বছর আগে একটা ছোট অ্যাস্ট্রয়েডের টুকরো গভীর মহাকাশ থেকে পৃথিবীর দিকে আসছিল। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে যে অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে, একটা ছোট আকৃতির অ্যাস্ট্রয়েড সেখানে ঘুরতে থাকা একটা বড় অ্যাস্ট্রয়েডের সাথে ধাক্কা খায়। ওই ধাক্কাটির ফলে সেই বড় অ্যাস্ট্রয়েডটির দিক পরিবর্তন হয়ে যায় ও সেটি সেই বেল্টটির থেকে বেরিয়ে পৃথিবীর দিকে আসতে শুরু করে, যার গতি ছিল প্রায় 22,000 মাইল প্রতি ঘন্টা। যখন এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে ছিল, তখন হতে পারে হয়তো পৃথিবী থেকে ডাইনোসরদের বিলুপ্তি ঘটতো না, কেননা এটি পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে ধাক্কা লাগার কথা ছিল। তবে যাই বলুন, ভাগ্যে কিছু আলাদাই লেখা ছিল। তাই এই বড় অ্যাস্ট্রয়েডটি চাঁদের অনেক কাছ দিয়ে পেরিয়ে যায় ও এই 40 কিলোমিটার ব্যাসের প্রায় 2 ট্রিলিয়ন মেট্রিক টন পাথরের এই খণ্ডটি পৃথিবীর দিকে আসছিল। এবং যেই এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তার গতি হয়ে যায় প্রায় 70,000 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকেই এই অ্যাস্ট্রয়েডটি বায়ুর সাথে ঘর্ষণের ফলে আগুনের একটা পিণ্ড হয়ে যায়। এটি পৃথিবীর দিকে এতই গতিতে ধেয়ে আসছিল যে প্রায় 4 মিনিটের মধ্যেই এটি আটলান্টিক মহাসাগরকে পার করে যায়। এটার আলো এতটাই বেশি ছিল যে পৃথিবীতে ধাক্কা লাগার অনেক আগেই এই জ্বলন্ত আগুনের পিণ্ডটিকে দেখে পৃথিবীর জীবেরা পুরোপুরি অন্ধ হয়ে গেছিল। জীবগুলি সেই উল্কাটিকে দেখতে পাচ্ছিল না ঠিকই, তবে তার উষ্ণতাটিকে অনুভব করতে পারছিল এবং মুহূর্তের মধ্যেই এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর সাথে ধাক্কা খায়। প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াসের শক্তি সম্পন্ন একটা খুব ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর লক্ষ লক্ষ টন ধাতু মহাকাশে চলে যায়। যে জায়গাটিতে ধাক্কা লেগেছিল সেখানে প্রায় 180 কিলোমিটার চড়া এবং প্রায় 20 কিলোমিটার গভীর একটা গর্ত হয়ে যায়। বিস্ফোরণের ফলে হওয়া এই গর্তটির মধ্যে অবস্থিত সব মাটি ও পাথর সেকেন্ডের মধ্যে মহাকাশে চলে যায়। এর ফলে প্রায় কিছুক্ষণ পর পৃথিবীর প্রায় সমগ্র জায়গাতে 11.1 রেক্টার স্কেলের ভয়ঙ্কর ভূমিকম্প আসে ও যার ফলে ওঠে সমুদ্রে বড় বড় ঢেউ। একটির পর একটি বড় বড় সুনামির ঢেউ পৃথিবীতে যত যত স্থলভাগ ছিল সেদিকে ধেয়ে আসতে লাগে। আর শুধু এটাই নয়, ভূমিকম্পের তরঙ্গটি পৃথিবীতে যত সক্রিয় আগ্নেয়গিরি ছিল সেগুলিকেও উত্তেজিত করে দেয়। এর ফলে প্রায় পৃথিবীর সব জায়গাতেই ডাইনোসরদের বিনাশ শুরু হয়ে যায়। পৃথিবী ধ্বংসের এই মহাবিনাশ প্রক্রিয়াটি শুরু হয়ে গেছিল। এই ভয়ঙ্কর বিস্ফোরণের জন্য রেডিয়েশনের মাত্রা এতটাই বেড়ে যায় যে এই বিস্ফোরণের 800 কিলোমিটার দূর অব্দি যত যত জীব ছিল তারা জ্বলে পুড়ে মরে যায়। এই মহাবিনাশের জন্য আকাশে যেসব প্রাণীগুলো উড়ত তারা তো মাটিতে হওয়া এই বিনাশের থেকে বেঁচে যায়। তবে মহাপ্রলয়ের এটা তো ছিল শুধুমাত্র শুরু। বিস্ফোরণের জন্য যে লক্ষ লক্ষ টন মেটাল এবং পাথরের বড় বড় খণ্ড আকাশে গেছিল, সেটি পৃথিবীর অভিকর্ষ বলের জন্য কিছুক্ষণ পর আগুনের গোলা হয়ে পৃথিবীতে পড়তে শুরু করে। তার সাথেই ধুলোর একটা খুব বড় ঝড় প্রায় 6000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর অন্যদিকে মৃত্যু নিয়ে যাচ্ছিল। ধুলোর এই দেওয়ালটি ছিল কয়েক কিলোমিটার মোটা, আর যার জন্য এমনকি পৃথিবীতে সূর্যের আলো আসতে পারছিল না। গরম হাওয়ার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হয়ে যাওয়ার জন্য পৃথিবীতে যত যত গাছপালা ছিল সেগুলিও জ্বলে প্রায় শেষ হয়ে গেছিল।
বিস্ফোরণের প্রায় 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা হয়ে যায় 200 ডিগ্রি সেলসিয়াস। তাই যেসব ডায়নোসরগুলি এই বিস্ফোরণের থেকে প্রায় লক্ষ লক্ষ মাইল দূরে ছিল তারাও এই গরমের থেকে বাঁচতে পারে না। এই মহাপ্রলয়ের ফলে পৃথিবীর প্রায় 90% জীব মারা গেছিল এবং পৃথিবীতে যেসব জীবগুলি বেঁচে ছিল তাদের মধ্যে যারা ছোট জীব তারাই এই মহাপ্রলয়ের সাথে মোকাবিলা করতে পেরেছিল। এই মহাপ্রলয়ে লক্ষ লক্ষ জীব মারা যায় ও এর সাথে গাছপালার প্রায় সব ধরনের প্রজাতি মারা গেছিল। তবে যাই হোক, এই প্রলয়টি ডায়নোসরদের জন্য ছিল তো খুবই ভয়ঙ্কর জিনিস, কিন্তু পৃথিবীতে আরও এক ধরনের প্রজাতি ছিল যাদের জন্য ছিল এই প্রলয়টি অনেক লাভদায়ক, আর তারা ছিল ম্যামেলস বা স্তন্যপায়ী। ডায়নোসরদের শেষ একটা নতুন ধরনের প্রজাতির জন্য একটা সোনালী সময়ের শুরু করে দেয়। এই স্তন্যপায়ী প্রাণীরা যেমন তেমন ভাবে তারা এই মহাপ্রলয়টির থেকে বেঁচে যায়। অত্যন্ত গরমের থেকে বাঁচবার জন্য তারা মাটির গভীরতায় বাস করতে লাগিয়ে দেয়, আর বেঁচে থাকার জন্য তারা প্রায় সব ধরনেরই খাবার খেতে শুরু করে দেয়। এই মহাপ্রলয়টির প্রায় শত শত বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরতে শুরু করে। মাটিতে আবার নতুন নতুন গাছ জন্মাতে শুরু করে এবং এখন অবধি পৃথিবীতে যে 5% জীব বেঁচে ছিল তারা হাজার হাজার বছরে ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। এবং রিসার্চের ফলে জানা গেছে আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে পৃথিবীতে এক নতুন ধরনের বাঁদরের ন্যায় জীব আসে। ওই স্তন্যপায়ী জীবদের ধীরে ধীরে বুদ্ধির বিকাশ হতে শুরু হয়। ধীরে ধীরে পৃথিবীতে এমন ধরনের জীব আসতে শুরু হয় যারা 4 পায়ে নয় বরং 2 পায়ে পৃথিবীতে হাঁটতে পারত। প্রায় 7 কোটি বছর আগে পৃথিবীর জলবায়ু আরও একবার পরিবর্তন হতে শুরু হয় ও পৃথিবীর টেকটনিক প্লেটগুলি নিজের দিক পরিবর্তন করতে শুরু করে। যে টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্যই পৃথিবীর দুটি বড় বড় মহাদ্বীপ একে অপরের কাছে আসছিল। এটা হচ্ছে সেই ভূভাগটি যেখানে আজকে আমরা বসবাস করি, যেটি এশিয়া মহাদ্বীপের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। এই দুটি মহাদ্বীপ এক অপরের কাছে আসার জন্য হিমালয়ের মতো বড় বড় পর্বতমালার সৃষ্টি হয় পৃথিবীতে তৈরি হচ্ছিল সেই পর্বতমালাটি যেটাকে আমরা আজকে জানি পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা ও যার মধ্যে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই পুরো পর্বত শৃঙ্খলাটি এতটাই উঁচু ছিল যে পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হতে শুরু করে, পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এবং এই পর্বত শৃঙ্খলাগুলির ওপরের বরফগুলি ধীরে ধীরে গলে বিভিন্ন নদীতে পরিণত হতে শুরু করে। এই নদীগুলি হচ্ছে সেগুলি যেগুলির জন্যই আজকে আমরা প্রায় সবাই বেঁচে আছি। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে বড় বড় ঘাসের ময়দান নিজের রূপ পায় ও তারপর যেখানে সেখানে গভীর জঙ্গল জন্ম নিতে শুরু করে। পৃথিবীতে বিভিন্ন নতুন ধরনের প্রজাতি আসতে শুরু করে যারা গভীর জঙ্গল এবং খোলা ময়দানে থাকতে সক্ষম ছিল। এগুলির মধ্যেই অন্যান্য সব জীবকে খেতে পারে এই ধরনের জীব বিকশিত হতে শুরু হয়। আজ থেকে প্রায় 1 কোটি বছর আগে পৃথিবী এমনই রূপ নিতে শুরু করে যে রূপটিকে আজকে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীর পরিবেশ প্রায় সব দিক থেকেই আজকের মতো হয়ে গেছিল ও সমগ্র বিশ্বে যতগুলি মহাদ্বীপ রয়েছে সেগুলিও প্রায় আজকের মতো রূপ পেয়ে গেছিল। তবে যাই হোক, পরিস্থিতি আবার পরিবর্তন হতে শুরু হয় টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য এবং আফ্রিকার পূর্ব দিকে এক নতুন পর্বত শৃঙ্খলার সৃষ্টি হয়। এই পর্বত শৃঙ্খলাটির নাম ছিল ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। ওই পর্বত শৃঙ্খলাটির জন্যই এখানে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় ও পুরো জায়গাটি মরুভূমিতে পরিণত হয়ে যায়। রিসার্চের ফলে জানা গেছে সে সময় এই জঙ্গলেই দ্য গ্রেট এপস বসবাস করত, যারা হচ্ছে আমাদের অনেক দূরের পূর্বপুরুষ। এদেরকে বলা হয় পিরোলাপিথেকাস বা বিরলা। এরা মূলত গাছে থাকতো ও ফলমূল খেয়ে বাঁচত। শরীরের ওজন বেশি হওয়ার জন্য এরা ঝাঁপ দিয়ে এক গাছ থেকে তো অন্য গাছে যেতে পারতো না, তবে কখনো কখনো 2 পায়ে হাঁটতেও পারতো। আগে গিয়ে এই গ্রেট এপস জলবায়ুর পরিবর্তনের জন্য নিজেদেরকেও পরিবর্তন করে নেয় ও ধীরে ধীরে চিম্প্যাঞ্জি এবং গরিলাতে পরিণত হয়ে যায় ও তখন থেকে ধীরে ধীরে তাদের রূপ মানুষের মতো পেতে শুরু হয়। সমগ্র আফ্রিকা মহাদ্বীপটিতেই এই ধরনের প্রাণী তখন বসবাস করত। যেহেতু বৃষ্টি বন্ধ হয়ে গেছিল তাই এখানকার জঙ্গলগুলি তো মারা গেছিলই, আর এটার সবচেয়ে বড় প্রভাব পড়েছিল এই জীবগুলির ওপরেই। খাবার দাবারের সমস্যা অনেক বেড়ে যায়, তাই এরা গাছের থেকে নেমে মাটিতে এসে নিজেদের খাবারের সন্ধানে বেরিয়ে যায়। এদেরকে বলা হয় আমাদের পূর্বপুরুষ, যারা মাটিতে সবার প্রথমে পা রেখেছিল। আপনি বলতে পারেন এদের জন্যই মানুষ আজকে চাঁদে পা রেখেছে। মস্তিষ্কের আকৃতি তো অনেক ছোট ছিল ও শরীরটি লম্বায় ছিল প্রায় 4 ফিট।
অনেক হাজার হাজার বছরের বিকাশক্রমে হাঁটতে হাঁটতে এরা দুটি পায়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া শুরু করে এবং এদের মস্তিষ্ক ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু হয়। এখন এরা সোজা হয়ে দাঁড়িয়ে দূর দূর অবধি নজর রাখতে পারত। সময়ের সাথে সাথে বিকাশ প্রক্রিয়া চলতে থাকে ও আমাদের পূর্বপুরুষ ধীরে ধীরে বিকশিত হতে শুরু হয়। আজ থেকে প্রায় 23 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষের মস্তিষ্ক অনেক বড় হয়ে গেছিল ও তারা অনেক বুদ্ধিমানও হয়ে গেছিল। আর এরাই সর্বপ্রথম পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য সব জীবেদের শিকার করত। এই হাতিয়ারের মাধ্যমে তারা এমন অনেক ধরনেরই কাজ করতে পারত যেগুলি এর আগে কোনোদিন কেউ করেনি। পাথরের ব্যবহারের ফলে আমাদের হাতের আঙুলগুলি মজবুত হতে শুরু করে ও ধীরে ধীরে আরো ভালোভাবে আমরা আমাদের আঙুলগুলিকে ব্যবহার করতে শিখে যাই। আমাদের পূর্বপুরুষেরা বড় বড় জীবদের শিকার করতে শুরু করে ও ধীরে ধীরে তারা আগুনের ওপরও কাবু করতে শিখে যায়। এই আগুনের খোঁজটি ছিল মানবজাতির জন্য সবচেয়ে বড় খোঁজ, কেননা এই আগুন মানুষকে ঠান্ডার সময় গরম রাখত, রাতের বেলায় আলো দিত ও অন্যান্য সব জীবজন্তুদের থেকে বাঁচার জন্য তাদের সাহায্য করত। মানুষের বুদ্ধির বিকাশ হতে হতে তারা পরিবারে থাকতে শুরু করে। তারা মাংসকে পুড়িয়ে খেতে শুরু করে দেয়, যার ফলে মাংসটা অনেক নরম হয় ও খেতে সুবিধা হয়। তাই খাবার খাওয়ার সময় বেশি শক্তির প্রয়োজন হতো না। সেই বেঁচে থাকা শক্তি উঠতে থাকে মানুষের মস্তিষ্কে, যার জন্যই মস্তিষ্ক অনেক বড় হয়ে যায়। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে আজকের মানুষেরা নিজের রূপ পেয়ে গেছিল। মানুষের গলার কণ্ঠস্বরের জন্য আমাদের ভোকাল কর্ডসও ডেভেলপ হয়ে যায়, যার জন্য আমরা বিভিন্ন ধরনের জটিল আওয়াজ বের করতে পারতাম ও একে অপরের সাথে ইশারায় কথাও বলতে পারতাম। আর এই কথা বলার বিকাশক্রমটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল, যার জন্যই আজকের আমরা মানুষেরা তৈরি হয়েছি। আজ থেকে 1 লক্ষ বছর আগে মানুষেরা সব জায়গায় যেতে পারত। আমাদের কাছে বলিষ্ঠ হাত এবং হাতের মধ্যে হাতিয়ার থাকতো। আমরা কথা বলতে পারতাম, আগুনকে কাবু করতে পারতাম। সমগ্র পৃথিবীতে কন্টিনেন্টসগুলোর আবার নড়নচড়ন শুরু হয়ে যায়। তাই আফ্রিকা থেকে তারা বেরিয়ে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যায়। মানুষ অনেক দূরে দূরে যাওয়ার জন্য মানুষের শরীরের অনেক পরিবর্তন আসে। এক মহাদ্বীপ থেকে অন্যান্য সব মহাদ্বীপে আমরা বসবাস করতে শুরু করে দিই। আর এই জন্যই অন্যান্য সব জীবজন্তুদের থেকে আমরা বেঁচে থাকতাম যারা মানুষের শিকার করত। আজ থেকে প্রায় 50,000 বছর আগে আইস এজ শুরু হয়ে যায় এবং নর্থ পোল থেকে আগে গিয়ে সমগ্র পৃথিবী বরফ জমে যায়। আর সেই বরফটির থেকে বাঁচার জন্য মানুষেরা চায়না এবং অস্ট্রেলিয়া অবধি পৌঁছে গেছিল। আজ থেকে প্রায় 30,000 বছর আগে মানুষ সবার প্রথম ইউরোপে পৌঁছেছিল। আইস এজের এত কঠিন সময়েও মানুষ কিভাবে বেঁচে থাকতে হয় সেগুলির আবিষ্কার করে নিয়েছিল, যার ফলে মানুষের বিকাশক্রম আরও এগোতে থাকে। আমরা অনেক বুদ্ধিমান হয়ে যাই এবং সব ধরনের পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের পরিবর্তন করে নিই। সারা দুনিয়াতে আমরা আমাদের বস্তি বানিয়ে নিই। সমুদ্রের ধার থেকে পাহাড়ের চূড়া অবধি, সবুজ খোলা ময়দান থেকে শুরু করে পাথুরে এলাকা অবধি সব জায়গায় মানুষ রাজ করছিল। আমাদের গায়ের গঠন, চুলের ও চামড়ার রং বিভিন্ন জায়গার অনুযায়ী পরিবর্তন হতে শুরু করে ও মানুষ নিজের আবশ্যিকতার অনুযায়ী চাষবাস করতে শুরু করে দেয় এবং বন্য জীবজন্তুদের পোষ মানিয়ে নিজেদের জন্য ব্যবহার করতেও শিখে যাই। আমরা ছোট ছোট গ্রাম এবং শহর বানাতেও শুরু করে দিই ও তারপরে আমাদের সভ্যতা ও সংস্কৃতির জন্ম হয়ে যায়। আমরা বিজ্ঞান এবং গণিতের ব্যবহারও শিখে যাই ও যার জন্যই আমরা ভবিষ্যতে এগোনোর জন্য শক্তি এবং বুদ্ধি পাই। এটি হচ্ছে আমাদের সময়। আজকে মানুষ পুরোপুরি বিকশিত হয়ে গেছে। আমাদের মতো সমগ্র পৃথিবীতে আর কোনো জীব নেই। আজকে আমরা জানি আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, এটা তো শুধুমাত্র শুরু। এখন আমাদের যাত্রা শেষ হয়নি, বরং আমাদের যাত্রা এই তো শুরু। ভবিষ্যতে আমাদেরকে আরো অনেক দূরে যাওয়ার আছে। সামনে আসা সমস্ত ধরনের বাধা বিপত্তির সাথে মোকাবেলা করার আছে। আর আমাদের আরোই বিকশিত এবং আধুনিক বানানোর রয়েছে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে নিশ্চয়ই জানাবেন।